এলাকায় উজ্জ্বলে অন্ধভক্তের অভাব নেই। ছোট ছোট ছেলেরা উজ্জ্বলকে ভীষণ ভক্ত। মুরব্বীরা তাকে পছন্দ করলেও মারপিটের স্বভাবটা ঠিক কারো পছন্দ নয়। অথচ উজ্জ্বলের এক সিটির ইশারায় এক দল এসে উপস্থিত হবে। সবাই মার খেতে নয়, বরং মারতে ভালোবাসে। মারামারি যেখানে, উজ্জ্বলের দল সেখানে। এসব নিয়ে যে থানা পুলিশের গণ্ডি টপকাতে হয়নি তা কিন্তু নয়। সৈয়দ শামসুল এলাকার সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার ছেলের অসংলগ্ন কার্যক্রম তার সম্মানে বহুবার আঘাত এনেছে। থানা পুলিশ ব্যাপারটা তিনি টাকার উপর মিটিয়ে নেন। যদিও উজ্জ্বল বিনা কারণে মারামারিতে জড়ায় না, একটা হেতু দাঁড় করিয়ে যখনই তার মেজাজ বিগড়ে যাবে তখনই শুরু হট্টগোল গণ্ডগোল। যেমন আজ একটা ছেলে তার ফোন চুরি করে পালাচ্ছিল। ভাগ্যক্রমে উজ্জ্বল তাকে ধরে ফেলে। দেখতে বেশ ভদ্র, কিন্তু ছেলেটা মস্ত বড় চোর। এলাকায় ইদানিং চুরি বাড়ছে, তার পেছনে যে এই ছেলেটার হাত তা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে উজ্জ্বল। ছেলেটাকে শাস্তিস্বরূপ দেওয়া হলো ২০০বার কানে ধরা। এলাকার ছেলেরা মহা আনন্দে নিয়ে চোরের কানে ধরা উঠবোস গুনছে। অপরদিকে উজ্জ্বল দোকানে চায়ে বসে গরম গরম দুধ চায়ে চুমুক দিচ্ছে। সিয়াম আর দীপু তার পাশেই বসা। হঠাৎ দোকানের সামনে বাইক থেকে নামলো রাশেদ আর রুমু। দুজনে দোকানের ভেতরে গেল। আজ আর ভার্সিটি যাবে না ভেবেই রেখেছিল উজ্জ্বল, কিন্তু রুমু যাচ্ছে সে যাবে না তা কী করে হয়? তাছাড়া কলেজে ওঠার ১ বছর যাবৎ অনেক বাদরামো সহ্য করেছে মেয়েটার। এখন আর নয়, এখন সময় এসেছে উজ্জ্বলের নিজের জিনিস নিজে বুঝে নেওয়া। রাশেদ দোকান থেকে বেশ কয়েকটি জিনিস কিনল। রুমু আর চোখে তাকিয়ে দেখল উজ্জ্বলকে। উজ্জ্বল সেই চাহিনি পাল্টা প্রতিক্রিয়া দেখালো, ইশারায় চুমু দিয়ে। নিজের ভদ্রতার খোলসটা রেখে গলা ছেড়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, বুঝলি, এলাকার চোর বেড়েছে, মালামাল চুরি হচ্ছে, আমার মন চুরি হচ্ছে, কখন আবার আমার বউটা চুরি হয়ে যায়। বউ চুরি হলে এই এলাকায় তাণ্ডব চলবে আগেই বলে দিলাম। তরুণ ছেলে দোকানি উজ্জ্বলের কথা শুনে মুচকি হাসে। রাশের সেই হাসিটা অবজ্ঞা নিয়ে বলে, তোমার দোকানে বখাটে আড্ডা দিচ্ছে, কিছু বলো না কেন? এলাকার বখাটেদের উৎপাত ক্রমাগত বাড়ছে, এদের মোটেও আশকারা দিবে না। উজ্জ্বল বুঝতে পারে রাশেদ তাকে ফোড়ন কেটে কথাটা বলে। উজ্জ্বল পুনরায় চায়ের কাপে চুমুক বসিয়ে বলে, বুঝলি শ্যাম, এলাকায় কিছু ভদ্র বেশি পরনিন্দা কমিটি খুলে বসেছে। তারা যেখানে সেখানে গিয়ে অন্যের নামে নিন্দা ছড়াচ্ছে। এসব কমিটির লোকদের ধরে ধরে চিলি সসের থেরাপি দিতে হবে। এই পরনিন্দা কমিটির হেড হয়তো জানেই না এটা আমার দোকান। রাশেদ কিংকর্তব্যমূর ছোট চাচার এই দোকানটা তো জানতো না। উজ্জ্বল শার্টের কলার তুলে বসে কালো চশমা চোখে দিল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেল রাশেদ। এখানে তার গলাবাজি করা বেমানান। রুমু ক্লাসরুমে প্রবেশ করতে দেখা হলো সুরাইয়ের সাথে। সুরাইয়া রুমুকে দেখেও না দেখার ভান করলো। রুমু কোমরে হাত দিয়ে বলল, ভাব ধরছিস কেন রে? তুই নিজেই তো ভাবের গোডাউন। উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমায় নিয়ে কিছু বলেছে? তোর উজ্জ্বল ভাইকে দেখলে আমি ১০ হাত দূরে থাকি। রুমু প্রতি উত্তর করার আগে ক্লাসে আসে রুমুর বন্ধু। ছেলেটা রুমুকে দেখেই বলে, খালা ভালো আছেন? খালা? উজ্জ্বল ভাইয়ের কড়া আদেশ তোকে খালা রাখতে হবে। কোথায় তা তোদের উজ্জ্বল ভাই? খালা ডাক, আমি বের করছি। রুমু রেগেমেগে ক্লাস থেকে বেরিয়ে গেল। মাঠের শেষ প্রান্তে দেখা গেল উজ্জ্বলকে। ছেলেটা বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রুমু গিয়ে উজ্জ্বলের পিঠে থাবা বসালো। সহসা ব্যথায় চমকে গেল উজ্জ্বল। রুমুকে দেখে নাটকীয় ভঙ্গিতে বলল, আসতে বউ, লাগছে তো। কে বউ? এই খালাকে। আমার বন্ধুরা আমাকে খালা ডাকছে কেন? একবার বিয়েটা করি, তারপর ভাবি ডাকবে। উজ্জ্বল ভাই, এসব কিন্তু ভালো হচ্ছে না। আমি সবাইকে বলে দেবো আপনি একটা চোর, আমাদের বাড়ি গিয়েছিলেন চুরি করতে। যা গিয়ে বল, আমি কি চুরি করছি বলতো? আমি শুধু তোর মন চুরি করছি। আপনাকে লাগেও চোরের মতো। উজ্জ্বল ভাই গজব বেজ্জতি করে চলে গেল রুমু। বেচারা হতভম্ব নয়নে তাকিয়ে রইল। পাশে থেকে বন্ধুরা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কেটে গেল প্রায় ১ সপ্তাহ। এই কয়েকদিনে বিয়ে নিয়ে রুমুর পরিবারে কোনো আলাপ পরিচিত ছিল না। তাই তো মেয়েটা ভেবেই নিল বিয়ের ভূত হয়তো সবার মাথা থেকে নেমে গেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অবশেষে পাত্রপক্ষ তাকে দেখতে এসছে।
পাত্রপক্ষ সামনে বসা রুমুর জীবনে এই প্রথমবার দেখতে আসবে। শোনার পর থেকে মেয়েটা কান্না কিছুতেই থামছে না। রুমুর ভাবি অনিকা শাড়ি পরাতে গিয়ে পড়ল চরম বিপাকে। রুমু কিছুতেই শাড়ি পরবে না। অবশেষে মায়ের ধমকে শাড়ি পরতে বাধ্য হলো। একটা নীল জামদানি শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটা কান্নারত ফোকলা মুখখানি দেখে অনেকে মিষ্টি হাসে। এই জানিস, কাঁদলে মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোকে কি যে সুন্দর লাগছে। ভাইয়ের বাড়াবাড়িতে এসব হলো। ভাবি তুমি অন্তত আমার পক্ষ নিতে। আজ পর্যন্ত আমাকে দেখেছো এই বাড়িতে গলা তুলে কথা বলতে? বড়রা যা বলেছে তাতেই সামিল হয়েছে। কথার মাঝে রাজশ্বেত কক্ষে এলো। অনেকে তাড়া দিয়ে পাত্রপক্ষের সামনে রুমুকে নিয়ে যেতে। মেয়েটা ছোট ছোট পা ফেলে ভীত চাহনিতে এগিয়ে গেল বসার ঘরে। পাত্রপক্ষ মূলত রাশেদের বন্ধুর কাজিন। ছেলের বাবা ভীষণ ধার্মিক। রুমুকে তাদের আগের থেকে পছন্দ করাই ছিল। শুধু ছেলে দেশে আসলে বাকি কথা হবে। রুমুকে দেখে উপস্থিত সবার হাসি চওড়া হলো। ছেলেরা এক দেখায় পছন্দ করলো রুমুকে। পাত্রপক্ষের টুকটাক প্রশ্নের মাঝে উপস্থিত হলো উজ্জ্বল। ছেলেটা শার্টের হাতা গুটিয়ে বসলো সোফায়। ভীষণ ব্যস্ততা দেখিয়ে হাসি চড়া করে বলল, সরি, দেরি হয়ে গেল। আমি আগে আসতাম, কিন্তু একটু ব্যস্ত সময় পার করছি। উজ্জ্বলকে দেখে রুমুর বাড়ির সবাই হতভম্ব। পাত্রপক্ষ প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছে তার পানে। উজ্জ্বল হেসে বলল, আমি রুমুর একমাত্র চাচার একমাত্র ছেলে। আমি উজ্জ্বল। আর পাত্রকে? প্রশ্নটা করে উজ্জ্বল তাকালো পাত্রের বড় মামার পানে। উজ্জ্বল মুখটা কুঁচকে বলল, আপনি পাত্র? বয়স কত? বুড়ো বয়সে ভীমরতি। আপনার মতো বুড়োরা কচি কচি মেয়েগুলোকে বিয়ে করে নেয় বলে আমার মতো অবলা ইয়াং ছেলেগুলো পাত্রী পেতে হিমশিম মেয়ে পড়তে হয়। পাত্রের মামা ভীষণ লজ্জায় পড়ল। এই আধা পাগল ছেলে কাকে কি বলছে। পাত্র গম্ভীর গলা শুধায়, এই যে কোথাও ভুল হচ্ছে, আমি পাত্র। উজ্জ্বল ভীষণ লজ্জা পাওয়ার ভান করে বলল, সরি, আসলে উনি ঝাঁকা নাকা পাঞ্জাবি পরে এসেছেন তো আমি এবার ভেবে বসলাম উনি পাত্র। রুমু না চাইতেও ঠোঁট টিপে হাসল। উজ্জ্বল যে এই বিয়ে পণ্ড করতে এসেছে সে বেশ ভালোভাবেই জানে। রুমু উজ্জ্বলের পানে সরু চোখে তাকালো। রুমুর সাথে মিল রেখে এই ছেলে আজ নীল শার্ট পরছে, যেন কেউ দেখলে ভাববে এরা নিশ্চয় কাপেল। উজ্জ্বলের উপস্থিতি মোটেও পছন্দ হলো না রাশেদের। কিছু কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না। সে চায় না এত ভালো জায়গায় বোনের বিয়েটা ভেঙে যাক। তাই তো চুপচাপ সবটা হজম করছে সে। বুদ্ধি খাটিয়ে রাশেদ তাড়া দিল পাত্রপক্ষে খেয়ে, আপনারা রাস্তা ছেড়ে নিন, রুমু বরং ভেতর যাক। রুমু চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষল উজ্জ্বল। রাশেদ একে একে নাস্তার ট্রে আনতে ব্যস্ত। এর মাঝে উজ্জ্বল উঠে গিয়ে দাঁড়ালো বড় চাচা সৈয়দ ইসমাইলের পাশে। ছেলেটা চাপা স্বরে বলল, চাচা যান, কথা দিয়ে কথার খেলাপ করার মানুষ আপনি নন। আমার সাথে কিন্তু প্রতারণা হচ্ছে। ছোটবেলা থেকে বলে আসলেন আমি আপনার জামাই, অথচ ঠিকই সুযোগ বুঝে অন্যের পাত্রের কাছে মেয়েকে দিয়ে দিচ্ছেন। আমার মেয়েকে বিয়ে করার মতো কি যোগ্যতা আছে তোমার? আপনার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা বলতে টিকটকে নাচতে হবে এই তো? সরি, আমার সে যোগ্যতা নেই। অপমানে থমথমে হয়ে গেল ইসমাইলের মুখ। সত্যি তো, তার মেয়ের কী এমন অর্জন আছে যার জন্য যোগ্যতা খুঁজছেন তিনি? উজ্জ্বল সবাইকে নাস্তা সার্ভ করছে, এর মাঝে সে নিজেও খাচ্ছে। পাত্রের বাবা মেয়েদের আপ্যায়ন আর মেয়ে দেখে ভীষণ খুশি। তিনি আজকে কাবিনের তারিখ নির্ধারণ করবেন। খাবার শেষে পাত্রের পরিবার তাদের মাঝে আলাপ আলোচনা করছিল। তখনই মেয়ের বাড়ির কেউ উপস্থিত নেই। উজ্জ্বল ভেতরের কক্ষে ডাইনিং টেবিলে বসে একের পর একটা পদ সাবার করছে। তার খাওয়ার স্পিড দেখে তাজ্জব বানিয়ে গেল রুমু। উজ্জ্বলকে দেখে তার চাচি আর চাচাতো ভাই রাশে তো জ্বলে পুড়ে যাচ্ছে। এতেই যেন বড্ড শান্তি লাগছে। খাওয়া শেষে উজ্জ্বল ওয়াশরুমে গেল। তখনই ওয়াশরুম থেকে বের হতে দেখা গেল পাত্রের বাবাকে। আঙ্কেল, মেয়ে আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, মেয়ে তো আমার আগেই পছন্দ করা ছিল। জি, মেয়েটা পছন্দ করার মতো। তবে মেয়েটা যে টিকটকে নাচানাচি করে আপনি জানেন? আপনি পাত্রের বাবা যেহেতু ধার্মিক, এমন কথা শুনে তাজ্জব বনে গেল। মুখ দিয়ে কয়েকবার শুধালেন আস্তাগফিরুল্লাহ। উজ্জ্বল দ্রুত
পকেট থেকে ফোন নিয়ে রিমুর নাচের টিকটকের ভিডিও দেখালো। ব্যাস, পাত্রের বাবা মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালেন। এই মেয়ের সাথে কিছুতেই তিনি ছেলের বিয়ে দিবেন না। উজ্জ্বলের পরিকল্পনা মোতাবেক রুমুর বিয়েটা ভেঙে গেল। এত ভালো করে বিয়েটা হলো না তা সে কিছুতেই মানতে পারল না রাশেদ। এই বিয়ে ভাঙার পেছনে যে উজ্জ্বলের হাত আছে তা সে বেশ ভালো করেই জানে। কিন্তু উজ্জ্বলকে খবর দিল কে? রাশেদের সন্দেহ হলো তার বাবার ওপর। না চাইতো আজ বাবা ছেলের কয়েক দফা ঝামেলা গড়ালো। এর মাঝে রাবেয়া ঘোষণা দিয়ে বসলেন রুমুর বিয়ে তার বোনের ছেলের সাথে হবে এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তিনি কারো মতামত চান না। রাতে খাওয়া শেষে সৈয়দ শামসুল একটা বাঙ্গি ফল নিজ হাতে কাটলেন। ঘরে কেউ এই ফল পছন্দ না করলেও তিনি বেশ পছন্দ করেন। বাঙ্গি সিজনে এই ঘরে এক প্রকার বাঙ্গির অত্যাচার চালান তিনি। উজ্জ্বল খাওয়া শেষ করে নিজের কক্ষে ফিরে যায়, কিন্তু শামসুল তাকে আবার ডেকে পাঠায়। ছেলেটা ডাইনিং টেবিলে সামনে আসতেই নজর আসে থালা ভর্তি বাঙ্গির ছোট ছোট টুকরো। মুহূর্তে তার মুখটা পাংশুটে বর্ণ ধারণ করে। আব্বা, খবরদার এই বাঙ্গি নিয়ে জোরাজুরি করবা না। অবশ্যই করব। সিজনের ফল খাওয়া কতটা ভালো তুই জানিস? আব্বা, আমার বিয়ের সিজন আসবে কবে? বিয়েও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। বাঙ্গি খা, তারপর বলবো। বাবা ছেলের বিতণ্ডাটায় মুচকি হাসেন নার্গিস। স্বামীর মন রক্ষাতে না চাইতেও তিনি বাঙ্গি খাচ্ছেন। উজ্জ্বল ভোতা মুখে দাঁড়িয়ে আছে। খাবে কি খাবে না ভাবতে ভাবতে শামসুল কড়া ধমক দিলেন। বাবার ধমকে উজ্জ্বল বাঙ্গি মুখে তুললেন। কয়েকবার দাঁতের তলায় ঘষতে বিদঘুটে স্বাদে গাল ভর্তি সব ফেলে দিল। বিষাদে উজ্জ্বল আহাজারি করে বলল, আব্বা, বাঙ্গির নিজস্ব কোনো স্বাদ নেই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই উজ্জ্বলের নিজস্ব কোনো বউ নেই। গরমে দিশাহীন জনমানব, উত্তপ্ত রোদে রুদ্ধশ্বাস অবস্থা। রাত 2টা বাজতে চলল। উজ্জ্বলের চোখে ঘুম নেই। এই গরমে বউয়ের গুরুত্ব অপরিসীম। এই যে একটা বউ থাকলে হাত পাখায় বাতাস করতো, বউকে দেখলে উত্তপ্ত চামড়া শীতল হতো। এসব কি বাবা মা বুঝে না? আশ্চর্য, তারা চায় কি? রুমে ফ্যানের বাতাসে যেন গরমের গোলা ছুটছে। গরম বাতাসে অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। ছাদে বসে শীতল হাওয়া উপভোগ করতে মন্দ লাগছে না। ছাদের জল চৌকিতে বসে গলা ছেড়ে অনেকক্ষণ যাবৎ গান গাইল। ছোটবেলায় উজ্জ্বলের গানের হাতেখড়ি হয় এলাকার বড় ভাইয়ের কাছ থেকে। নিঃসন্দেহে ছেলেটার গলার স্বর ভীষণ সুন্দর। এই গুণের ভাটা পড়েছে সৈয়দ শামসুল হকের কাছে। তিনি চান না ছেলে গানে মনোনিবেশ করুক। বাবার অনাগ্রহে গান ছাড়ল উজ্জ্বল। পরে অবশ্য এলাকার সেই বড় ভাই অন্য জেলায় চলে যান, আর বিশেষভাবে গান গাওয়া হয়নি উজ্জ্বলের। মাঝে মাঝে নিজের প্রশান্তির জন্য গান গায়, তবে খুব কম। আজকে চারটা তার অপূর্ণ সৌন্দর্য ঢেলে আকাশের বুকে উঠে বসেছে। তার সৌন্দর্য ঝলসে যাচ্ছে উজ্জ্বল চাঁদের আলোয় আলোকিত ছাদটা। কি এক অপরূপ দৃশ্য! উজ্জ্বল আচমকে উঠে বসে দ্রুত ফোন নিয়ে ভিডিও কল করলো রুমুকে। রাত জেগে সিরিজ দেখছিল রুমু, তাই উজ্জ্বলের ভাইয়ের ফোন ধরতে তার সময় লাগলো না। তবে উজ্জ্বল ভাইকে বোকা বানাতে ঘুমের ভান ধরে বলল, উজ্জ্বল ভাই, কোনো সমস্যা? বিশাল সমস্যা। কি হয়েছে? এত জ্বালিয়ে আবার বলছিস কি হয়েছে? আমি এবার কি করলাম? তুই ঘুমাচ্ছিস না কেন? মাত্র চোখ লেগে এলো, আপনি তো ফোন করে তুলে দিলেন। ফাজলামি করছিস বেয়াদব বেটি? খবরদার বেডি বলবেন না। আমার একটা নাম আছে, রুমু। ওকে চুমু? আশ্চর্য, আমার নাম রুমু, তুই দিয়ে একটা চুমু? উহ! এবার বলুন তো উজ্জ্বল ভাই, রাত জেগে কী করছেন? আজ কার বাড়িতে চুরি করতে গেলেন? তুই রাত জেগে আছিস, সবচেয়ে বড় কথা তুই বাইরে কী করছিস? বাইরে? হ্যাঁ বাইরে। তোর সাহস দেখে অবাক হচ্ছে রুমু। আমি আমার রুমে আছি। কি বলেন? আমি বাইরে গেলাম কখন? এখনও তুই বাইরে, এক্ষুনি যা। আমাকে জ্বালানো বন্ধ কর। উজ্জ্বল ভাই, আমি আমার রুমে। চালাকি করছিস? তুই যে বাইরে, আমার কাছে প্রমাণ আছে। সত্যি করে বলুন, শুকনাটা খেয়েছেন নাকি ভেজাটা? উজ্জ্বল ভুরু কুঁচকে গেল। সন্ধিহান স্বরে বলল, ভেজা শুকনো মানে? বুঝতে পারছেন না? একদমই না। উজ্জ্বল ভাই, আপনাকে খেয়েছে নাকি আপনি খেয়েছেন? তুই কথা ঘুরাচ্ছিস কেন? ফাজিল মেয়ে, তুই বাইরে কি করিস?
রুমু বিরক্ত মুখ কুঁচকে ফেলল। উজ্জ্বল ভাই এবার বাড়াবাড়ি করছেন। আজকাল কি তিনি নেশাপানি খান? রুমু নিজেকে যথেষ্ট শান্ত রেখে বললেন, উজ্জ্বল ভাই, আমি নিজের রুমে আছি। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি অন্ধকারে রুমের লাইট অফ? কিন্তু তুই তুই অন্ধকার আকাশে এক টুকরো আলো হয়ে জ্বলছিস। উজ্জ্বল ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে চাঁদের দিকে ধরল। রুমুর কুঁচকে থাকা ঠোঁটটা এক চিলতে হাসি প্রসারিত হলো। সেই সাথে হাসলো উজ্জ্বল নিজেও। আমার চাঁদ চুই, চাঁদকে দেখতে বারবার তোর কথা মাথায় আসছে। উজ্জ্বল ভাইয়ের গলার স্বরটা দমে গেল, মিশে গেল মুহূর্ত। আবহাওয়াটা কেমন যেন প্রেম প্রেম ঠেকলো রিমুর কাছে। ফোনটা অন্যায় চেপে দ্রুত জানলা খুলল সে। অন্ধকার আকাশে মস্ত বড় চাঁদটা দেখে নিঃশব্দে হাসলো। রুমু ওঠ, খুলে চাঁদটা দেখ। পাগলের প্রলাপ করবেন না উজ্জ্বল ভাই, এই রাতে জানলা খুলে চাঁদ দেখব? আমি পাগল নাকি? আপনার মতো চোরেরা যদি জানলার শিক কেটে চলে আসে, তুই আমার কথা রাখবি না? একদমই না। উজ্জ্বল চুপসে গেল। বেচারা উজ্জ্বল ভাই জানলই না রুমু জানলা খুলে চাঁদটাকে দেখছে। দুজন দুদিকে একটা চাঁদকে অবকলন করছে মুগ্ধতা নিয়ে। নীরবতা ছিন্ন করে উজ্জ্বল ভাই বললেন, রুমু, গান ছেড়ে দিয়েছি, কাউকে তো শুনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নৃশংসে আবদার। রুমু এই আবদার কি করে ফেলবে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি অনেকটা মাস কেটেছে। উজ্জ্বল ভাই, শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে নে। বিয়ের পর তোর ঘুম হারাম করতে আমি আছি। কেন, কি করবেন রাত জেগে? আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? হ্যাঁ, যাব অন্য কোথাও। এখন এসব বলতে ইচ্ছে করছে না। রাতে এসব বলা ঠিক না। আমি এবার তার ছেড়ে কন্ট্রোল হারিয়ে বলা তো যায় না। তোকে এক্ষুনি বিয়ে করবে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কিয়ৎক্ষণ চুপ থেকে গান ধরে। অবাক চাঁদের আলোয় দেখা ভেসে যায় আমাদের পৃথিবী। আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়। উজ্জ্বল ভাই, আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার দেহ মতো হাতি আকৃতির দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান, আমাকে ঘুমাতে দিন। আবেগে জল ঢেলে রিমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলের। এভাবে তার ভালোবাসা প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচণ্ড গরম হলো উজ্জ্বলের। এই মেয়েকেই ভালো কথা সহ্য হয় না? এভাবে চললে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে কি করে? বিয়ে না হলে রোমান্স হবে কি করে? রোমান্স না হলে বাচ্চা হবে না? বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না? বাপ না হলে বাপ না হলে আর কিছু মাথায় এসেছিল না উজ্জ্বলের। প্রচণ্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো। বেচারা বিড়বিড় করে বলল, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজে গেল না রুমু। ভাবির সাথে টুকটাক কাজ সামনে নিজের কক্ষে ফিরল। এখনও সকালের নাস্তা খাওয়া বাকি। কাজের গহিমা আজ আসতে পারেনি। তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারে বাড়তি কাজ পড়েছে পরিবারের সবার ভাগে। প্রচণ্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার রুমু দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতে কেঁপে ওঠে মেয়েটা। শরীর ঘোরানোর আগে দুহাত পেঁচিয়ে ধরে তার পেট। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে রিমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রেখে, কেমন আছো কিউটি? হিম্মল ভাই। সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটার। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিম্মলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছোটাছুটি করছো কেন? কতদিন পর তোমার দেখা পেলাম। অনেক চেঞ্জ হয়েছে। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি আকর্ষণীয় হয়ে গেছো। দেহের সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। শরীর থরথর করে কাঁপছে। ধর ঘাম ঝরছে জুলফি বেয়ে। তীব্র ঝাঁঝালো গলায় রিমু বলল, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময় এরপর এটা আমারও রুম হবে। মানে? তুমি জানো না? কি জানবো? রুমু অবাক হয়ে গেল। সে কি জানবে? হিমেল কি বলছে? আপনি কথা বলছেন না কেন? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক তুমি জানো না? কালকেই তো বিয়ে। বিয়ে? কই, সে তো জানে না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছুই জানালো না। তার বিয়ে তাকে জানানোই না। প্রচণ্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকে হেসে বলল, আপনার মতো ছেলেকে বিয়ে করার চাইতে অবিবাহিতা থাকা অনেক ভালো।
তো তাই নাকি? তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক? সরুন সামনে থেকে। আপনার মুখ দেখতে আমার বিরক্ত লাগে। শোনো, এই যুগে বিয়ের আগে ওসব একটু একটু হয় ব্যাপার স্যাপার। রুম ডেট পর্যন্ত না গড়ালেই চলবে। বিতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে দেখা গেল রাবেয়া। মেয়েটা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আম্মা, কোন সাহসে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করছো? সাহস? তোর বিয়ে ঠিক করতে আমার সাহস লাগবে? আমার জীবনে এত বড় সিদ্ধান্ত নেবে অথচ আমাকে জানাবে না? রুমুর চিৎকারে রাশেদ এগিয়ে এলো, কড়া গলায় শাসন সুরে বলল, রুমু, আম্মার সাথে এভাবে কথা বলছিস কেন? তোমরা আমার বিয়ে ঠিক করলে অথচ আমার মতামত নিলে না। আম্মা সেদিন বলে দিয়েছিল তোর বিয়ে হিমেলের সাথে হবে। আমি এই বিয়ে করব না, যা ইচ্ছে তাই করো। এমন মার মারবো, গলা তুলে কথা বলার সাহস পাবি না। হিমেলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোনো যোগ্যতা আছে বেয়াদবি করার জন্য? আগে বিয়ের সম্বন্ধ ভেস্তে গেল এখন। হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়া, রুমু বাচ্চা মেয়ে, না বুঝে সিনক্রেট করছে। বিয়েটা হয়ে গেলে সব মেনে নেবে। আপনারা ওকে বকাবকি করবেন না। রুমু বুঝতে পারলো এই বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসমাইল তখন কপালে হাত থেকে শুয়ে আছেন। মেয়ের রুমের বাইরে যে মেয়ে চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চটজলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা সাহস নেই বলে, আমি এই বিয়ে করব না আব্বা। জানি। তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা যেদিন গলায় দড়ি দিয়েছিল জানিস? তুই তো কলেজে ছিলি। তোর বিয়েতে রাজি হয়নি বলে এমনটা করছে। তোর ভাই রাজি, মা রাজি। আমি আর কি বলবো? কিচ্ছু বলার নেই আমার। কথায় কারো গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল কিছুক্ষণ থামলেন, বড় স্বাদ ছেড়ে বলেন, হিমেল শিক্ষিত ভদ্র ছেলে, ভালো জব করে। তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমুর। সে বাবাকে কি করে বলবে হিমেল ভালো ছেলে নয়? সৈয়দ ইসমাইল মেয়ের নীরবতা দেখে বলল, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকে দেখছি দেখছি হিমেল ভাইয়ের বাবার কাছে কেন গেলি আমার নামে বিচার নিয়ে? তোর বাপের সাধ্য নেই এই বিয়ে ভাঙার। রুমুর কথা শেষ করার আগে রাবেয়া ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এক্ষুনি সুযোগ ছিল বাবাকে সত্যিটা জানানোর, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আম্মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এই বিয়ে করব না। তুইও বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোকে করতে হবে। আমার বোনের ছেলের মতো ছেলে হয় না, লাখে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয় বাইরে তো চক্কর আছে। রুমু রাগ দেখালো, কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড় নিয়ে একটা ব্যাগে ঢোকাতে শুরু করলো। ভাবি অনিকা চুপচাপ সব দেখছিল। রুমু এমন কেন করছে? হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েটাকে ব্যাগ গোছাতে থেকে পুনরায় ঝগড়া বিবাদ লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা এলোমেলো হয়ে যায়। গায়ে হলুদের শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। সারাটা শরীরে মারের দাগ, গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসমাইল ঘরোয়া এই বিয়ের আয়োজন ঘুরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশে কেউ জানলই না আজ রুমুর হলুদ মূল সন্ধ্যায়। মূলত রাশেদ চায় না কেউ জানুক। আগেরবার যে উজ্জ্বল বিয়েটা পাণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে এবারও নিশ্চয়ই বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমুর খালা হালিমার পরিবার কেউ আজ বাড়ি ফিরল না। সবাই রুমুদের বাড়িতে রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্তের জমাট বাঁধা মুখে হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস। ভবিষ্যতে যা আছে তাই হবে চাইতেও মানতে প্রস্তুত হলো রিমু। সারাটা দিন রিমুর ফোন অফ ছিল। অপরদিকে রহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ দিতে পারল না উজ্জ্বল। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। উজ্জ্বল সারাটা দিন কাটলো হতাশায়। গভীর রাতে ছেলেটার চোখে ঘুম ধরা দিল না। বিছনায় ওপাশ ওপাশ করে ছটপট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, বুকটা খাকা করছে কেন? সময়ের কাজ সময়ে করতে হয়। সব সময়ের কথা
সময়ে বলতে হয়, সময়টা পেরিয়ে গেলে অসময়ে সবটা ফিকে। এই যে রুমুর সাথেও একই কাণ্ড ঘটেছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানলেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর রাশেদের মন দিয়ে সবটা শুনল, কিন্তু হঠাৎ করে ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল বিয়ে ভাঙার উদ্দেশ্যে রুমু এসব বলছে। কেউ শুনলই না তার কথা, কেউ গুরুত্ব দিল না। হিমেল সবার চোখের মণি। হলুদের আয়োজন শেষে সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ে হলুদের শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীর যন্ত্রণা করছে। অবশ্য এই যন্ত্রণা কাছে মনের যন্ত্রণা কিছুই না। মনে মনে উজ্জ্বলকে কতবার সে চেয়েছে তার হিসাব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বল তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো, সবার আগে সে উজ্জ্বল ভাইকে ফোন করত। কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। তার ফোন এখন রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটা কত বোঝালেন, কিন্তু রুমু তার জেদেই অনড়। এই বেয়াদবকে বিয়ে করার চাইলে উজ্জ্বল ভাইয়াকে গলায় ঝোলানো ঢের ভালো। ছোট থেকে দেখে আসছে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বল ভাইয়ের ভালোবাসা বুঝতে পেরে রুমু কখনো সাড়া দেয়নি। কেন দেয়নি? মেয়েদের এই একটা বদ অভ্যাস। যে ছেলে ভালোবাসে তাকে পাত্তা না দিয়ে ঘোরাতে বেশ আনন্দ পায়। দেওয়াল ঘড়িতে জানান দিচ্ছে এই রাত শেষ হতে চলল। ভোর 4টায় কাঁটা ছুঁয়েছে। হঠাৎ দরজা খুলতে রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দু চোখ ঝাপসা হলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখনই ভরসা একটা হাত তার মাথা ছুঁয়ে দিল, সাহায্য করলো। দেমাগ ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে, নিজের ফোন ফিরে পেয়ে ততটাই খুশি হয়েছে। এখন অন্তত উজ্জ্বল ভাইকে সবটা জানানো যাবে। এছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ নেই তাকে সাহায্য করার। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তায় গিয়ে থামল রুনু। নিরিবিলি পথে হাঁটছে আর বুক কাঁপছে। ভয়ে বিবশ হচ্ছে সারাটা শরীর। একটা দোকানের বেঞ্চিতে বসে ফোন করলো উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখন ঘুমায়নি। রুমুর চিন্তায় তার ঘুম আসছে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতে সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করছে, তাও অসময়ে। ভারী আশ্চর্য বিষয়। রুমু ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদলেন না। নিজেকে শক্ত রেখে বললেন, উজ্জ্বল ভাই আপনি আসতে পারেন? কোথায়? সৈয়দের বাড়ির পাশে যে দোকানটা আছে, আমি সেখানেই বসে আছি। কি, তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন না প্লিজ, কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমুতে সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই আপনি যে বের হবেন, টু শব্দ যেন না হয়, বাইকের যেন আওয়াজ না পায়। বাইক স্টার্ট দিয়ে বের হবেন না। আমার রিকোয়েস্টগুলো রাখুন। আপনি তাড়াতাড়ি আসুন, হাতের সময় খুব কম। উজ্জ্বল তাড়াহুড়োর মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরের আজানে ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিটের মধ্যে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমাকে খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো, চলুন আগে। উজ্জ্বল রুমুকে নিয়ে গেল বেশ দূরে একটা পার্কে। একটা লোকাল পার্ক। আশেপাশে অনেক ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুক চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখলো রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরছে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেললো। কান্নার মাঝে শুরু থেকে শেষ সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতি বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখেছে তার হুঁশ নেই। উজ্জ্বল স্তব্ধ, বাকরুদ্ধ, তবে ভেতর ভেতর জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টকবক করে রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, ব্যতিব্যস্ত হয়ে বলল, আর কোথায় মেরেছে? সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জড়িয়ে ধরল রুমুকে। এতটাই জোরে ধরল, আঘাতটা প্রাপ্ত পিঠ চাপতে বলে মেয়েটা কুকিয়ে উঠল। আমি জানতাম তোর মা
তোর ভাই জানোয়ার, জঘন্য লোভী, নিজের বোনের ভালো বোঝেন না। কেমন ভাই? বিশ্বাস করুন, হিমেল ভাই সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে রাখেন। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বল শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাঁধল। সত্যি তো ভদ্র শিক্ষিত ছেলে। সে কখনো ভাবেনি হিমেল এতটা নোংরা মস্তিষ্কের। ছোটবেলায় এতবার হেনস্থা হলি, একবারও আমাকে জানাইলি না তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? আরে আমি পাগলামি করি সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে আছি, এতটুকু আমাকে জানাইলি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কতটা যন্ত্রণা দেয় আপনি ভাবতে পারবেন না। আমি এখন ওসব ভাবতে চাই না। সময়ের কাজ সময়ে করতে হয়। বাসা থেকে পালিয়েছিস আর তার জন্য ধন্যবাদ। এখন কি করবি? রুমু ছটপট করলো। সত্যিই তো, সে এখন কি করবে? যেখানে যাক, রাশেদ তাকে ধরে ফেলবে। জেদের হেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিবে। কার কাছে যাবে? কোথায় যাবে? এমন কোনো অদৃশ্য বন্ধন দরকার যার মাধ্যমে রুমুকে পরিবারে কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার থাকবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেটার। আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটপট করছে, বোঝাই যাচ্ছে রাগটাকে সংবরণ করছে ছেলেটা। দুদিকে নীরবতা কাটিয়ে নিঃসংশয়ে আবদার করে বসল রিমু। আমাকে বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালো উজ্জ্বলের কাছে। এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করার শতভাগ রাজি হলো, কিছু প্রশ্ন তো থেকেই যায়। রুমু ঘোরের মাঝে বিয়ে করতে চায়, পরবর্তীতে যদি মেয়েটা মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু জল ঘোলা করে বিয়েটা হলে দুই পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না, তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমাকে খুব বাঁচিয়ে রাখবেন বুঝি? উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথাটা মুখ ফুটে বলার ইচ্ছে নেই তার। এই বিপদে চিকন বুদ্ধি কাজে লাগিয়েছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে যে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচ কৌটো রেখে বড়ই খাবে। বিয়ে কি বললেই হয়ে গেল? নিজের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সে ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে? এই সমাজ বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখন সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল কিয়ৎক্ষণ পায়চার করলো। উজ্জ্বলের দ্বিধাদ্বন্দ্ব মুখখানি দেখে রুমু বলল, উজ্জ্বল ভাই, আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কি না বলে দিন, আর না হয় আমাকে তাড়াতাড়ি বাসে তুলে দিন। আমি রাজশাহী মামার কাছে যাব। পারবি যেতে? হুম। ওকে, উঠে বস, তোকে বাসে তুলে দিচ্ছি। সাথে কিছু টাকাও দিয়ে দেবো, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রিমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তরি ডুবিয়ে দিচ্ছিল। উজ্জ্বলের সব নাটক ছিল। সে ভালোবাসেনি রিমুকে। রিমুর দু চোখ ঝাপসা হলো। মনে মনে উজ্জ্বলকে দিল অভিশাপ। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যিই ভালোবাসার নামে নাটক করে থাকেন, তাহলে অভিশাপ দিলাম। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতার হারবাল খেতে হবে। উজ্জ্বলের পিঠে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না সে। ইচ্ছে হচ্ছে এই আদুরে বুকের কোণে লুকিয়ে রাখতে। চোখে চোখ মুছে ইচ্ছে হয় কেঁদো নামে, কান্না তোমায় মানায় না। অথচ অনুভূতিশূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাস স্ট্যান্ড পেরিয়ে ছুটছে উজ্জ্বলের বাইকের হর্ন। হর্নের শব্দে মাথা তুলে তাকায় রুমু। উজ্জ্বল ভাই, বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছি, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছি, তোর ভাই তোকে বাস থেকে ধরে ফেলতে পারবে। তোকে বরং ট্রেনে তুলে দিব। ট্রেন নিরাপদ। গাড়ি থামান, থামান বলছি, আমি বাসে যাব। জেদ করিস না রুমু। কোথায় আবার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপ বসে থাক, কথা বলবি না। কথা বলবো না কেন? আশ্চর্য, কেন কথা বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়ছি তাই এখন বিপদের সুযোগ নেবেন? যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণ কোন গোপন কক্ষের চার দেওয়ালে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কিছুই আটকে না? না, আটকায় না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি, যদি সুযোগ নেওয়ার হতো, এর থেকে ভালো সুযোগ আমি নিতাম। আপনার কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি আমাকে
বাসে, ট্রেনে, লঞ্চে যেখানে পারেন তুলে দেন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দিব। রুমু চুপসে গেল, কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বলের পিঠে মুখ গুজে কাঁদতে থাকলো সে। সময় পেরিয়ে গেল আরও আধা ঘন্টা, অথচ কোথায় রেল স্টেশন, কোথায় কি। রুমা আঁচ করল স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আরেক শহর, ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডে স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলে যেন উড়ে যাবে রুমু। ভোরের আলোয় পূর্ণ হয়েছে চারিদিক। পাখিদের কিচিরমিচির মুগ্ধ হয়ে শুনেছে রুমু। আশেপাশে বিলবোর্ড খুঁজল রুমুকে, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে কোথায় আছে সে। উজ্জ্বল ভাই, রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং। আপনার মুখে এসব শুনতে আমার জঘন্য লাগে, বেয়াদব লোক একটা। উজ্জ্বল হাসি, সেই হাসি অবশ্য রিমুর অগোচরে। এই জঘন্য লোককে বিয়ে করতে চাইছিলি? রুমু প্রতিউত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটা 10তলা বিল্ডিংয়ের সামনে। রুমু মাথা তুলে তাকায়, বেশ সুন্দর একটা ভবন। আলিশান গেটের আড়ালে একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই, এখানে এলাম কেন? কথা না বলে চুপচাপ আয়। না, যাব না আপনার সাথে, বেয়াদব বদলোক। বাড়াবাড়ি করিস না। করব বাড়াবাড়ি? যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখে দিলেন। উজ্জ্বল ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে যে আপনি আমার সাথে নাটক করলেন, আপনার বংশের বাতি নিভে যাবে। মানে, বুঝতে পারছেন? উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। আমি আমার বংশের বাতি নিভে যাবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না। একবার বিয়ে হোক, ঘরে বউ আসুক, বছরে একটা করে ছক্কা পড়বে, দেখে নিবি। আমার দেখার দরকার নেই। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে হবে, কলিকাতার হারবাল খেতে হবে। কলিকাতার হারবাল? এত বড় অভিশাপ! উজ্জ্বল তাজ্জব বনে গেল, তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরে ভেতরে রাগে ফুলে ফেপে উঠল সে। তুই কাকে কি অভিশাপ দিলি নিজেও জানিস না। উজ্জ্বল খপ করে রুমুর হাতটা ধরল, দ্রুত তাকে টেনে নামালো বাইক থেকে। চল, তোকে প্র্যাকটিক্যালে বোঝাতে চাই কলিকাতার হারবালের প্রয়োজন আছে কি নেই। রুমু ভড়কে গেল। উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া উচিত হয়নি। গেটে দাঁড়ানো উজ্জ্বলকে দেখে ঠিকই চিনতে পারল, এই ছেলে মাঝে মাঝে আসে, কিন্তু উজ্জ্বলের পাশে মেয়েটা কে? দারোয়ান সন্দিহান দৃষ্টিতে উজ্জ্বল পাকা হেসে বলে, ইয়াং ছেলে, এভাবে তাকিয়ে আছো কেন অন্যের বউয়ের দিকে? বিয়ে করছো? জি স্যার। তোমারও কি কলিকাতার হারবালের প্রয়োজন হয়েছে? মানে, বোঝাতে চাইছি কলিকাতা কলিতাকা হারবাল চেনো? তোমার কি প্রয়োজন হয়েছে? এসব প্রশ্ন কেন করছেন? মানে, ওষুধটা কতটা কার্যকর জানতে চেয়েছি। যদি কার্যকর না হয় অন্য প্রোডাক্টের খোঁজ নিতে হবে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে গেল। লিফটে উঠে রুমুর হাত ছাড়ল সে। দুজনে তখন হাঁপাচ্ছে। এখানে কেন এসেছি জানিস? এটা উর্মি অপুর বাসা। ভেবেছিলাম আপুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব, বিয়েটা কি এখন করব নাকি পরে। নাকি তুই এখানে কয়দিন গা ঢাকা দিয়ে থাকবি। তুই যেহেতু আমার ভালোবাসার প্রশ্ন তুললি, আবার আমাকে সাংঘাতিক অভিশাপ দিলি, তখন আজকেই তোকে বিয়ে করব। প্র্যাকটিক্যালে বোঝাবো হারবালের প্রয়োজন আছে কি নেই। উজ্জ্বল ভাই, আমি মজা করছি, তুই আমার মেইন পয়েন্টে আঘাত করছিস। এবার আর রিডিং ফিডিং পড়ে কাজ নেই, যা হবে প্র্যাকটিক্যাল। রিমু ভয় পেলে কোণঠাসা হয়ে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। উজ্জ্বল তার কান্নার পাত্তা দিল না, চোখ রাঙিয়ে বলে, এই কাঁদবি না। এমন একটা ভাব করছিস যেন তোকে তুলে নিয়ে এসেছি, অথচ তুই নিজে আমাকে তুলে এনেছিস। রুমু হতভম্ব হয়ে গেল, কান্না থামি বলে, আমি তুলে এলাম কখন? তুই বলে আমি বাড়ি থেকে বের হয়েছি, সেখান থেকে তোকে নিয়ে এখানে চলে এসেছি, মানে তুই আমাকে তুলে এনেছিস। আপনার কথায় কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না উজ্জ্বল ভাই। আমার লজিকে যুক্তি আছে, তুই ওসব বুঝবি না, চুপ থাক। তর্কাতর্কির মাঝে লিফট থামলো 8তলায়। দুজনে গিয়ে দাঁড়ালো একটি দরজার সামনে। বেশ কয়েকবার বেল বাজাতে দরজা খুললো একটি ছেলে। ছেলেটা চোখ কষলে তাকালো উজ্জ্বল পানে। উজ্জ্বল, সাত সকালে তুমি? তাড়াতাড়ি এসেছে বলে কি আপনার আফসোস হচ্ছে দুলাভাই? সকালের নাস্তা খাওয়াতে হবে বলে কি টাক্সি খেয়ে গেছেন? আশ্চর্য, তুমি আমাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন আমি এ জগতের এক মহান কঞ্জুস। তা নয়তো কি দুলাভাই, বিয়ের ঘটনা আমি ভুলি নেই,
তাই খোঁটা দেওয়া ছাড়ি না। যাই হোক, আসসালামু আলাইকুম। এতক্ষণে সালাম? আচ্ছা, আমি না হয় জবাবটা আরও কিছুক্ষণ বাদে দিব। তা পাশের মেয়েটাকে? আমার বউ, চাচাতো বউ। চাচাতো বউ মানে? চাচাতো বোন ছিল, এখন চাচাতো বউ হয়ে গেছে। তামিম অবাক হয়ে তাকিয়েছে উজ্জ্বলের কথা তার মাথায় ঢুকছে না। অপরদিকে উজ্জ্বল তামিমকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো। উজ্জ্বলের ভাই বোন বলতে শুধুমাত্র একমাত্র বড় বোন আছে, তার নাম উর্মি। অপ্রত্যাশিত ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে ছুটে আসে উর্মি। আর অবাকটা আরও বহুগুণ বেড়ে গেল যখন পাশে দেখতে পেল রুমুকে। রুমুর হালচাল দেখে আতঙ্কিত হয়ে গেল উর্মি। রুমু, তোকে কে মারলো? তোর সারা শরীরে মারের দাগ? উজ্জ্বলের চাপা রাগটা বাড়তে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ওর জানোয়ার ভাই আছে না, জানো না? আর ওর মায়ের কথা আশা করি বলতে হবে না। কিন্তু কেন মারলো? সব কথা বলবো, আগে এক গ্লাস পানি দাও, রুমুকে ফ্রেশ হতে দাও। ভাই, তুই কি ওকে হলুদের আসর থেকে তুলে এনেছিস? অদ্ভুত, এমন কেন মনে হলো তোমার? না মানে এই সাজ এই পোশাক তুলে আনার হলে আগেই তুলতাম। যাই হোক, কথা না বাড়িয়ে যা বললাম তা করো। উর্মি এক সেট জামা দিলে রুমুকে পাঠিয়ে দেওয়া হলো গোসল করতে। অপরদিকে উজ্জ্বল রুমুর ব্যাপারে সবটা খুলে বলল। বিয়ের প্রসঙ্গ তুলতে বাদ সাধল। উর্মি সে চায় না একমাত্র ভাইয়ের বিয়েটা বাবা মা ছাড়া হোক। প্রায় আধ ঘন্টা যাবৎ ভাই বোনের বাকবিতণ্ডা তার চলল। উজ্জ্বল আপোষে মানতে নারাজ। আজকেই বিয়ে হবে যে করে হোক, তবে বাবা মাকে এই মুহূর্তে জানানো যাবে না, বিয়ের পর জানানো হবে। উজ্জ্বলের জোরাজুরির কাছে হেরে উর্মি রাজি হয়ে এলো বিয়েটা হোক। রুমুকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার পরিবার একবার জানতে পারলে তাণ্ডব শুরু করবে। সকাল বাজে 7:30। উজ্জ্বল আর দুই বন্ধুকে আসতে বলল। কাউকে কিছু না জানিয়ে তারা রওনা হলো। তামিম আজ অফিসে যায়নি, মূলত উজ্জ্বল তাকে যেতে দেয়নি। তার দায়িত্ব যে করে হোক কাজই খুঁজে বের করতে হবে, যে করে হোক বের করতে হবে। হঠাৎ বিয়ের তোড়জোড় দেখে ভয় লাগলো রুমুর। ঘুরে পড়ে গেল। সে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এরপর কি হবে? বাংলা সিনেমার মতো উজ্জ্বল ভাই বিয়ের পর যদি মুখোশ পাল্টে ফেলে, তিনি যদি বলেন বিয়েটা প্রতিশোধ স্বরূপ করছে, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে নাকে এলো ঘি আর পরোটা ভাজার সুঘ্রাণ। রুমু ভেজা চুল থেকে গামছা সরিয়ে উর্মিকে বলে, তোমার ভাই ইদানিং বাড়াবাড়ি করছিল তাই। আমার ভাই ইদানিং? না, আগের থেকে বাড়াবাড়ি করছিল, তোর হয়তো চোখে পড়েনি। আজ তোর হাতে দিব তুলে আমার ভাইকে, দেখব কতটা সামলে রাখতে পারিস। উজ্জ্বল ভাইকে সামলানো যায়? এই ভাইটাকে একদম বন্ধ কর। তবে জানিস আমার ভয় হচ্ছে বিয়ের কথা শুনে চাচা চাচি কী করবে। কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল উর্মি। উজ্জ্বল এসেছে, হাতে কিছু প্যাকেট, বোঝাই যাচ্ছে টুকটাক শপিং করছে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়েছে উজ্জ্বলের বন্ধু শিয়ামার দীপু। উর্মি সবাইকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। উজ্জ্বল রুমুকে রান্নাঘরে দেখতে পেয়ে আদেশ সুরে বলে, এই হারবাল, আমার পেছন পেছন আয়, কথা আছে। হারবাল, এই নামে কেউ কাউকে ডাকে? গেস্ট রুমে প্রবেশ করতে করতে দ্রুত দরজা বন্ধ করলো উজ্জ্বল। রুমু প্রতিবাদ জানিয়ে বলল, হারবাল কোনো নাম হলো? বক বক না করে না ডার্লিং, শোনো, আমার সামর্থ্য অনুযায়ী তোমার বিয়ের শাড়ি কিনলাম, আর আমার পাঞ্জাবি। শাড়িটা খুব বেশি দামি না, মাত্র 2700 টাকা। এত সুন্দর করে উজ্জ্বল বুঝিয়ে বলল। রুমু মুগ্ধ হয়ে গেল। খুব সুন্দর একটা লাল শাড়ি আর উজ্জ্বলের সাদা পাঞ্জাবি, সেলাই উপসেলাই অনুভূতিরা কানায় কানায় পূর্ণ হলো। উজ্জ্বল শাড়িটা জড়িয়ে দিল রিমুর মাথায়। এই তো লাগছে আমার বউ। উজ্জ্বল যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাকে হন্যে হয়ে খুঁজছে রাশেদ। সে জানে উজ্জ্বল ছাড়া রুমুকে নিয়ে যাওয়ার মতো সাহস আর কারো নেই। রাশের সন্দেহের তীর যখন সঠিক স্থানে পড়ছে, তখন এই বিয়ে কি আদৌ হয় কি না কে জানে। চলবে কন্ট্রোললেস দ্বিতীয় পর্ব, পুরো গল্প প্লেলিস্টে।